একটা অঞ্চল দক্ষিণাঞ্চল মানুষের দৌড় করে যাচ্ছি জুলাই পদযাত্রায় আপনাদের কাছে আপনাদের সন্তান আশা করছি জাতীয় নারী শক্তি সভানেত্রী মনিরা শারমিন, জাতীয় নারী শক্তি সভানেত্রী মনিরা শারমিন। আসসালামু আলাইকুম প্রিয় রাজশাহীবাসী, কেমন আছেন? আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবার যেটা হয়েছে আপনারা রায় দিয়েছেন, কিন্তু সেইটার বাস্তবায়ন হয় নাই এবং নতুন যে সরকার এসছে সেই সরকার বাস্তবায়ন করে নাই। কর্মসংস্থান সৃষ্টি আর সীমান্ত সুরক্ষা, এই তিনটা দাবিতে আমাদের এবার এই জুলাই পদযাত্রা। এইবারে এনসিপি জুলাই পদযাত্রা উপজেলা কেন্দ্রিক। এটার একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণটা হচ্ছে এনসিপি কে বলা হয় যে এনসিপি নাকি আসলে তৃণমূল মানুষের কাছে যায় না। এই কথা বলা হয় না? বলা হয়। এনসিপি এইবারে জুলাই পদযাত্রা উপজেলা কেন্দ্রিক এবং যারা স্থানীয় সরকার নির্বাচন করবে তাদেরকে সামনে রেখে তাদের সমর্থন আমরা দিচ্ছি বিভিন্ন উপজেলায় গিয়ে। এবং আমি আরেকটা জিনিস জানাতে চাই যে আমরা খুবই দ্রুত একেবারে ওয়ার্ড লেভেল পর্যন্ত এনসিপি কমিটি দিতে পারবো ইনশাআল্লাহ, আপনারা যদি সহযোগিতা করেন। শেখ হাসিনা ফিরবে বলে না এরকম করে? শেখ হাসিনা যদি ফিরতই তাহলে সে পালাইতো না, ঠিক না বলেন? শেখ হাসিনা যদি ফিরতো তাহলে সে পালাইতো না। আরো বলে না যে শেখ হাসিনা পালায় না? শেখ হাসিনা বারবার পালায়। আপনাদের হিস্ট্রি বলি, শেখ হাসিনা এর আগেও পালাইছিল। 1975 সালে এই বাদশার পতনের পরে শেখ হাসিনা তখন আসে নাই দেশে। সুতরাং এই আসলে দিল্লির যেই একটা সংগঠন আওয়ামী লীগ, যে কিছুদিনের জন্য বারবার করে দেশে এসছে এর আগে এবং তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কথা বলে, এই দিল্লির একটা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কথা বলে হাসিনা ফিরবে, দলবল সহ ফিরবে, এইসব বলে লাভ দেয়। কারণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে এবং এমনি প্রত্যাখ্যান করে নাই, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পালাইতে হয়েছে। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন নৈতিক জায়গা নাই। কিন্তু এই বিষয়ে আমরা এখন কথা বলতে চাই না, কারণ এখন বিএনপি সরকারে। এইটা বিএনপির দায়িত্ব, সরকারের দায়িত্ব যে শেখ হাসিনার এই দহরম মহরম, এই যে বিভিন্ন মিডিয়ায় তারা বলতেছে এটা কেমনে তারা আটকাবে, শেখ হাসিনার এই দহরম মহরম কিভাবে বন্ধ করবে, শেখ হাসিনাকে দেশে এনে কিভাবে বিচারের মুক্তি করবে, এটার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার যদি আসলে এইখানে নমনীয়তা দেখায় তাহলে বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারবে। আমি একটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার বাসা আপনারা জানেন কেপিআই খুব গুরুত্বপূর্ণ যে এলাকাগুলা, সেটার মধ্যে একটা হচ্ছে তার বাসভবন করা হয়েছে। তার মানে সেইখানে
সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এইটা হচ্ছে প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে। কিন্তু দেখেন, আমরা একটা রাজনৈতিক দল, আমরা বিভিন্ন জায়গায় পদযাত্রা করতেছি, আমাদের পদযাত্রায় আমাদের সমাবেশে হামলা হচ্ছে এবং সেই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো হেলদোল নাই, তারা শুধু নিরাপত্তা দিবে মাননীয় প্রধানমন্ত্রীকে। তাহলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের নিরাপত্তা কারা দিবে? এই যে রাজনৈতিক দলগুলো, তাদের নিরাপত্তা কারা দিবে? এইটাই হচ্ছে এখন মূল বিষয়। এই নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারে বিএনপি সরকার, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে। আমরা আরো শুনছি নির্বাচনের আগে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান, তরুণদের কর্মসংস্থান নিয়ে তারা এই বয়ান দিচ্ছে, কিন্তু এই যে 4 মাস চলে গেল, কোন কর্মসংস্থানের আলাপ আছে সরকারের পক্ষ থেকে? তরুণদের কোন কর্মসংস্থান, নতুন কর্মসংস্থানের কোনো কিছু করছে? করে নাই। সুতরাং আমরা বলতে চাই, একটা কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু তারা করছে। এই যে বিভিন্ন রকম কার্ড, এই যে কৃষক কার্ড, তারপরে জেলে কার্ড, তারপর যত ধরনের কার্ড আছে, এই কার্ডগুলো দেওয়ার ফলে যেটা হয়েছে, তরুণদের উদ্যোক্তা হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। সেটা হচ্ছে তারা এখন ব্যবসা করতে পারে। কিসের ব্যবসা? কার্ড হোল্ডার বিক্রির ব্যবসা। এই কার্ড হোল্ডার বিক্রি করবে, কারণ অনেক কার্ড, এখন এই কার্ডগুলো তো আসলে রাখতে হবে, তুই রাখবে। সুতরাং তরুণদের একটা জায়গা তৈরি হয়েছে যে উদ্যোক্তা হবে এবং কার্ড হোল্ডারের ব্যবসা করবে। এবার আসি জুলাই, এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, আমাদের আকাঙ্ক্ষা কি? আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। কিন্তু আমরা শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলে যে দুর্নীতিতে জিরো টলারেন্স, এটা কি সম্ভব? উনি বলছেন না, আপনারা শুনছেন না, উনি বলছেন যে দুর্নীতিতে জিরো টলারেন্স সম্ভব না। আমরা তার পরিণতিও দেখেছি। তাই আমি আহ্বান করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে আপনার যারা এমপি মন্ত্রীরা আছে তাদের আসলে টেনে ধরেন, তাদের লাগাম টেনে ধরেন এবং তাদের এই দুর্নীতি এই জায়গা থেকে তাদের বের করে আনেন। গণভোটের বাস্তবায়ন নিয়ে যেটা না কথা বললেই না, সেটা হচ্ছে গণভোটের বাস্তবায়ন না করে এই দুর্নীতি, এই যে দুদক, এই মানবাধিকার কমিশন, এই জায়গাগুলোতে আসলে তারা নিজেদের দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাতে চায় না। তাই গণভোটের বাস্তবায়নের জন্য আমাদের যে বিরোধী দল এবং অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোর সাথে জনগণকে একসাথে হতে হবে, সবার একসাথে গণভোটের বাস্তবায়নের জন্য আওয়াজ তুলতে হবে, দাবি তুলতে হবে। একজন রাজনীতিবিদ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন অভিভাবক, যে অভিভাবক গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তিনি হচ্ছেন মোবাশ্বের ভাই। এই মোবাশ্বের ভাইকে আমি এতদিন পরে দেখছি তিনি সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত, যার যত সমস্যা ওনার কাছে এসে বলতে পারে। সুতরাং আমরা নগর পিতা হিসেবে, রাজশাহীর নগর পিতা হিসেবে এমন একজনকে বেছে নিতে চাই। আমরা বলবো আপনারা বেছে নেন যারা আসলে সাধারণ মানুষের কাছাকাছি থাকে, সাধারণ মানুষের কথা শুনে। সুতরাং এই আয়োজনটা বলতে চাই যে মোবাশ্বের ভাইকে এনসিপি থেকে সমর্থিত এই স্থানীয় সরকার নির্বাচনে তাকে আপনারা সমর্থন দিন, তাকে আপনারা ভোটে জয়যুক্ত করুন। আমরা আমরা অনেক না দেখেছি আজকের এই নারীরা শুধু আসেন রাজনৈতিক দলগুলোর প্রোগ্রাম, এই নারীদের রাজনৈতিক ভাবে সচেতন করতে হবে। সুতরাং এই দায়িত্বটা কিন্তু তার নিতে হবে।